নমস্কার। বৈঠকি ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে দুপুর 3টের সময় বা 3টের কিছু পরে আমরা দেখতে পেতে পারি যে এসএসসির যে অযোগ্য বা দাগী শিক্ষকদের তালিকা এসএসসি প্রকাশ করতে চলেছে। এটা কতটা ফলপ্রসূ হবে সেটা আমরা 3টের পরই বুঝতে পারবো। কিন্তু তার আগে একটা সংখ্যা আমাদের কাছে আমরা প্রত্যেকেই জেনে গেছি, যেটা 1803 জন শিক্ষককে ধরা হচ্ছে তারা দাগী শিক্ষক বলে। এর মধ্যে কয়েকটি পয়েন্ট আছে, যেরকম ধরুন র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তার মধ্যে একাদশ দ্বাদশে আছে 39 জন, নবম দশমে আছে 185 জন, এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও অনেকে চাকরি পেয়েছিলেন, সেটাও একটা বড় বিষয়। তাদেরকেও সুপ্রিম কোর্ট কোনোভাবেই চাকরিতে বহাল রাখার নির্দেশ দেননি, অর্থাৎ তারাও কিন্তু অযোগ্যদের তালিকাতেই পড়ছে, তারা পরীক্ষাতেও বসতে পারছে না। তারপরে যাদের লিস্টে নাম নেই, অর্থাৎ লিস্টে নাম নেই মানে যে প্যানেলে যখন নাম নেই তারপরেও তারা কি করে চাকরি পেতে পারে, সেই রকম কিছু শিক্ষকও আছেন যাদের লিস্টে কোনো জায়গাতেই নাম নেই কিন্তু তারা বহাল তবিয়াতে এতদিন চাকরি করে গেছেন, তারাও প্রকৃত অর্থে অযোগ্য। এবং আরেকটি কি, ওএমআর জালিয়াতি। নবম দশমে ওএমআর জালিয়াতি জালিয়াতি করে চাকরি করছে 808 জন চাকরি করছিলেন, এবং একাদশ দ্বাদশে 771 জন। ব্যাপারটা কেমন দেখুন, একেবারে ধরুন ওএমআরে আপনি কিছুই লিখে এলেন না, সাদা ওএমআর জমা দিচ্ছেন, সাদা খাতা জমা দিচ্ছেন, কিন্তু পরে দেখা যাচ্ছে যে যে সাদা খাতা জমা দিয়েছিল সে 53 নাম্বার পেয়ে গেছে বা 50 অধিক নাম্বার পেয়ে গেছে। কি অদ্ভুত না বিষয়টি! সাদা খাতা জমা দিয়েও এ রাজ্যে 50, 55, 53 নাম্বার পাওয়া যায়। এটাই হয়েছে। তো তারাও প্রকৃত অর্থে অযোগ্য। আর এই অযোগ্য শিক্ষকদের জন্য যোগ্য শিক্ষকরা প্রতিনিয়ত আজও আন্দোলনরত, এবং তারাই এক অর্থে লড়াইটা করে যাচ্ছেন। তাদের সমগ্র এই অবস্থা বা সিচুয়েশনের জন্য দায়ী এই অযোগ্য শিক্ষকরা। আর অবশ্যই এবং প্রকৃত সত্য, বাস্তব সত্য, সেটা হলো রাজ্য সরকার। এখন ঘটনা, কিছু প্রশ্ন থাকছে, যেমন সত্যই কি 3টের পরে এই দাগীদের তালিকা প্রকাশিত হবে? এই প্রশ্নটা আমি কেন রাখছি, তার কারণ একটা ঘটনা ভাবুন, যে একটা বিষয় কি, যে যদি আমরা অযোগ্যদের তালিকা এখন পাই, তাহলে সুপ্রিম কোর্ট তো অনেক আগেই এসএসসির কাছে অযোগ্যদের তালিকা চেয়েছিল। তখন তো এসএসসি খুব সতর্কভাবে নিশ্চয়ই এই উত্তরটা দিয়েছিল যে তাদের কাছে অযোগ্যদের কোনো তালিকা নেই, এবং একই অর্থে সেই সেগ্রিগেশনে গিয়ে আটকে ছিল বলেই, ওই চাল আর কাঁকড়কে আলাদা করা যাচ্ছিল না বলেই চাকরি বাতিল হয়েছিল, 26,000 চাকরি বাতিল হয়। কিন্তু এখন তাহলে হঠাৎ করে এই অযোগ্যদের তালিকা কোথা থেকে আসছে? তাহলে এটা কি কোনো রকমভাবে কিছু অযোগ্যকে দাগিয়ে দিয়ে একটা বড় অংশকে পিছনের রাস্তা দিয়ে বার করে দেওয়ার প্রয়াস? এটা একটা বড় প্রশ্ন থাকছে। রাজ্য সরকারের এটা কি একটা অন্য কিছু খেলা? এটা থাকছেই। কারণ একটা ঘটনা একটু ভালো করে ভাবুন, যে যদি অযোগ্যদের তালিকা প্রস্তুত করা সম্ভব ছিল, তাহলে এতদিন কেন সেটা হলো না? একদম শেষ মুহূর্তে এসে 7 তারিখ আর 14 তারিখ আসতে আর মাত্র 8টা দিন বাকি আছে, 7 তারিখ, তারপর 7ই সেপ্টেম্বর আসছে। এই 8 দিন আগের এই সমস্ত কি প্রয়োজন ছিল? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো, এখন তো যোগ্য শিক্ষকরা তাহলে বলবেন যে আমরা অযোগ্য নয়, অর্থাৎ আমরা পরীক্ষা দেব না। কারণ খুব সহজেই একটা বিষয়, যে যেহেতু অযোগ্যদের তালিকা চলে আসছে, তাহলে বাকিরা তো যোগ্য, তাহলে তারা কেন পরীক্ষায় বসবে? সুপ্রিম কোর্টে আবার মামলা হবে যদি তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। সুতরাং তারা যদি যোগ্য হয়, তারা বলবে আমরা পরীক্ষায় বসবো না, এবং এই অযোগ্যদের সংখ্যাটা কিন্তু কম, যোগ্যদের সংখ্যাটা বেশি। তাহলে এবার এখানে আরো একটি প্রশ্ন থাকে, এই যে তালিকা, এটা কি মন গড়া তালিকা নয়? অর্থাৎ তালিকা তো আমরা একটা যদি পাই, আজকে যদি পাই, পেতে পারি, পেলেও
তার কারণ ওই যে বললাম পিছনের রাস্তা দিয়ে বার করে দেওয়ার কোনো কিছু প্রয়াস চলছে কিনা। এবার যদি পাই এটাই প্রকৃত অযোগ্যদের তালিকা, সেই বিষয়ে নিশ্চিত কি করে করবে এসএসসি? যখন এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের এই মামলা চলছিল, যখন আগে চলেছে, সেগ্রিগেশন হয়নি, তখন তাহলে কেন এসএসসি দেয়নি এই তালিকা? বড় কিছু প্রশ্ন থাকছে। এবার ঘটনা হলো, যদি তাই হয়, যদি সেটাই হয়, 3টের পর যদি আমরা দাগিদের যে লিস্ট সেটা যদি এসএসসি বার করে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাহলে অনেক যোগ্য যে শিক্ষক তারা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে আবার কথা তুলবেন, কথা বলবেন এবং মরিয়া প্রচেষ্টা করবেন। এটা তো স্বাভাবিক জানা কথা, তারা তো পরীক্ষায় বসতে প্রথম থেকেই চাননি। এবার ঘটনা হলো, তাহলে তো যারা নতুন প্রার্থী, যারা ফ্রেশার্স, তারা পরীক্ষা দেবে। হ্যাঁ, সেটা একদিক থেকে তো খারাপ হবে না। তারা যদি পরীক্ষা দেয় অবশ্যই ঠিক, যে তারা তাদের যে 100 নাম্বারের যে পরীক্ষা, সেখানে সবাই সমানভাবে লড়বে, সবাই সমান প্রতিযোগী, সেখানে তারা পরীক্ষা দেবে। কিন্তু আসল বিষয়, তাদের পরীক্ষা দিতে কোনো সমস্যা নেই। নতুন প্রার্থীরা, যারা নতুন শিক্ষার্থী, তারা আদা জল খেয়ে পড়াশোনা করছে বলা যায়। তারা উঠে পড়ে লেগেছে পড়াশোনার জন্য, কারণ তাদেরও যোগ্যতা প্রমাণের একটাই মাত্র জায়গা এখন তারা পেয়েছে। তারা নিজেদেরকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল, তারা সেখানে পড়াশোনা করছে। তোমরা তাদের মধ্যে অনেকেই পড়ছো। কিন্তু বিষয়টা ওই যে বললাম, কিছু প্রশ্ন থাকবে যে তাহলে এর মধ্যে থেকেও সত্যই কি ওই চাল কাকড় পৃথকীকরণ করা যাচ্ছে, মানে চাল কাকড় আলাদা করা সত্যই যাচ্ছে, নাকি সত্যিই চালের মধ্যে কাকড় থেকে যাচ্ছে আর সেটাকেই মান্যতা দেওয়া হবে পরবর্তীতে? এই কয়েকটি প্রশ্ন কিন্তু থাকবে। এতদিন পর্যন্ত যেটা করা গেল না, আজকে 8 দিন বাকি আছে, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে কেন অযোগ্যদের তালিকা দিতে একদম তৈরি হয়ে গেল এসএসসি? এতদিন কেন দিতে পারেনি? যদি এতদিন আগে দিয়ে দিত, একদম প্রথম অবস্থাতেই যদি দিয়ে দিত, তাহলে তো চাকরি বাতিলই হতো না। এবং দ্বিতীয় কথা, যদি সত্যই সংখ্যাটা এতই কম হয়ে থাকে অযোগ্যদের, তাহলে হয়তো এতদিনে সত্যই এই তালিকা অনেক আগেই প্রকাশিত হয়ে যেত। বেশ কিছু প্রশ্ন এখানে অনেকটা ধোঁয়াশা থাকছে। তবে আমরা দেখব 3টের সময় কি হয়, 3টের পর কি হয়, আজকে কি হতে চলেছে, সবটা আমরা দেখব। এবং আমি অবশ্যই তোমাদেরকে সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব সবার আগে। এই প্রশ্নগুলোর যেগুলো আমার মনে তৈরি হয়েছে, সেগুলো কি তোমাদের মনে তৈরি হচ্ছে, বা আপনাদের মনে কি এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে? কোনো একটা জায়গায় কি দানা বাঁধছে যে এই জিনিসটা আগে হলো না কেন, এবং এর পিছনে অভিসন্ধি কি আছে রাজ্য সরকারের অথবা এসএসসির? এটা কি আপনার মনে হচ্ছে? যদি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনি কি ভাবছেন। এই অবস্থায় আপনার কতটা ঠিক কি মনে হচ্ছে যে 1803 যে দাগিদের তালিকা আসতে চলেছে, সেটা কতটা সত্য, সেই তালিকা কতটা নিশ্চিতভাবে আমরা সেটাকে বিশ্বাস করতে পারি? অথবা 1803 থেকে হয়তো একটু বাড়তে পারে, কারণ ওই যে বারবার যেটা বললাম, র্যাঙ্ক জাম্পের কথা বললাম, ওএমআর জালিয়াতি বললাম, লিস্টে নাম নেই বলছি, অথবা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই প্রত্যেকটা যদি ধরেও নিই, হয়তো বা 1803 থেকে 1900 হতে পারে খুব বেশি হলে। তো সেই বিষয়টি কি হবে, আমি অবশ্যই সেটা নিয়ে আরেকটি ভিডিওতে আসবো 3টের পরে যে ঘটনাটা ঘটছে। তার আগে আপনার কি মতামত, আপনার কি অভিমত, তোমরা কি ভাবছো তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো থেকো, এবং আমাদের প্রত্যেকেরই চোখ থাকবে নিউজের দিকে কি হচ্ছে। আমি সবার আগে তোমাদের কাছে সেটা নিয়ে আসার চেষ্টা করব। চলো, এখন এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।